বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। লেকচার 20 ক্লাস ওয়ার্কে সবাইকে স্বাগতম। আমরা লেকচার 20-এ যে টপিকগুলো করব সেটা হলো সম্ভাবনা, ত্রিকোণমিতি, পরিসংখ্যান এবং সিরিজ। খুবই সহজ একটি লেকচার। সম্ভাবনা, আসলে সম্ভাবনা কি? ধরো একটি একটি ফলাফল ঘটার অনুকূল এবং সর্বমোট যে ফলাফল তার মধ্যে যে অনুপাত সেটাই হচ্ছে বেসিক্যালি সম্ভাবনা। ফারহান ইবাদ ওয়ালাইকুম আসসালাম, জাহিদুল ইসলাম রিয়াদ ওয়ালাইকুম আসসালাম। যেমন ধরো সূর্য উঠবে, এই ঘটনাটা প্রতিদিনই ঘটে, তাই এটার সম্ভাবনা হচ্ছে 1। মানুষ মারা যাবে, এটার সম্ভাবনা হচ্ছে 1। অনেক অনেক কাজ দেখবে আবার ঘটে না, সেগুলোর সম্ভাবনা নেই। সম্ভাবনার একটি সূত্র আছে, সেটা হচ্ছে প্রবাবিলিটি। আমরা বলি প্রবাবিলিটি অফ এ ইকুয়াল, নিচে সবসময় মনে রাখবা মোট নমুনা বা মোট ফলাফলটা নিচে দিতে হয়, নমুনা কিংবা ফলাফল নিচে দিতে হবে। আর অনুকূল ফলাফল, অর্থাৎ তুমি যে ঘটনাটা ঘটবে সেটার অনুকূলে যে রেজাল্টটা চাচ্ছ এটা হবে হচ্ছে উপরে, তাহলে অনুকূল ফলাফলটা আমাদের উপরে হবে। এখানে একটা বিষয় শেখার আছে, সেটা হচ্ছে এই মোট নমুনা ক্ষেত্রটা সবসময় মানে তোমার যেই ফলাফলটা দরকার সেটার অনুকূলে। যেমন ধরো এক সপ্তাহে 7 দিন, তাহলে যে কোনো সপ্তাহে একটি রবিবার হওয়ার সম্ভাবনা কত? এটা কিন্তু 1/7, তাই না? কারণ সপ্তাহে 7 দিন, এর মধ্যে একদিন রবিবার হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/7। ধরো একটি ছক্কার গুটি নিক্ষেপ করা হলো, কারণ আমরা জানি একটি ছক্কার গুটি নিক্ষেপ করলে তোমার 6টা ফলাফল হতে পারে, অর্থাৎ 1 থেকে 6। তাহলে এই 6টা হবে নিচে। আমি যদি বলি 3 পড়ার সম্ভাবনা কত, তাহলে 3টা কিন্তু তোমার উপরে দিতে হবে। আবার ধরো একটি টস করা হলো, একটি মুদ্রা টস করা হলো, আমরা জানি মুদ্রার 2টা পিঠ থাকে, হেড অর টেইল। তাহলে যে কোনো এক পিঠ পড়ার সম্ভাবনা কিন্তু 50%। আবার ধরো এমন প্রশ্ন অনেক সময় পরীক্ষা হয় যে ধরো বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ফুটবল খেলা হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশ জেতার সম্ভাবনা কত? অনেকের মনে হতে পারে হাফ হবে, আসলে হাফ না। বাংলাদেশ জেতার সম্ভাবনা হচ্ছে 1/3। তার কারণ হচ্ছে ফুটবল খেলায় কিন্তু 3 রকমের ফলাফল হয়। তার মানে 3 হচ্ছে নিচে দিতে হবে, উইন লস আর ড্র, আর 1 দিতে হবে উপরে। আবার ধরো রহিম ও করিম দাবা খেলায় সমান পারদর্শী, রহিমের জেতার সম্ভাবনা কত? এরকম প্রশ্ন হলেও উত্তর হবে 1/3। তার কারণ হচ্ছে দাবা খেলায়ও কিন্তু 3 রকমের ফলাফল হয়, অর্থাৎ উইন লস অ্যান্ড ড্র নিচে দিতে হবে, দেন যে কোনো একজন জেতার সম্ভাবনা উপরে, অর্থাৎ 1 হবে উপরে। এরকম করে অসংখ্য প্রবাবিলিটি আমরা করতে পারি। আর প্রবাবিলিটি নমুনা ক্ষেত্র বের করার নিয়ম হচ্ছে, ধরো একটা একটা মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, তাহলে সেইটা থেকে নমুনা ক্ষেত্র হবে 8টি। এই 2 হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ, আর 3বার নিক্ষেপ এর উপরে দিতে হয়, তাহলে 8টি। এরকম আরো কিছু প্রশ্ন আমরা সমাধান করব কিছুক্ষণ পর, তাহলে আমরা মোটামুটি ধারণাটা পাবো। এছাড়া তাস খেলার মধ্যে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে তাস খেলা থেকে। তাস খেলায় মনে রাখবা টেক্কা, রাজা, রানী এবং গোলাম এগুলো থাকে 4টা করে, হরতন, রুইতন, ইস্কাটন আর চিরা এগুলো থাকে হচ্ছে 13টা করে। আমরা কিছুক্ষণ পর শিখবো। এবং লাল কার্ড থাকে 26টা এবং কালো কার্ড থাকে হচ্ছে 26টা। আমরা এগুলো পর আলোচনা করবো, আমি জাস্ট তোমাদের একটু ধারণা দিচ্ছি, তো তোমরা এই বিষয়গুলো একটু ধারণা নিয়ে রাখবে। এছাড়া অনেক আরো অঙ্ক আছে, বিশেষ করে ছক্কার গুটি থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে, ছক্কার গুটি থেকে। আর মুদ্রা নিক্ষেপ থেকেও আসতে পারে। টস সেগুলো নরমালি হাফ হয়, কিন্তু দাবা খেলা এবং ফুটবল খেলা 1/3 হয়। এই জিনিসগুলো একটু মনে রাখবা তোমরা। আমরা একটা অঙ্ক করি এখন। যেমন ধরো এখানে একটা অঙ্ক আছে, 1 নাম্বারটা। তোমরা উত্তর পারলে একটু কমেন্ট করবা। একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুলে সেটি সাদা না হবার সম্ভাবনা কত? তাহলে আমাদের প্রবাবিলিটি নিয়ম হচ্ছে পি এ, এখানে নিচে দিতে হবে কি মোট ফলাফল। এখানে মোট কয়টা কয়টা নমুনা আছে? 6 আর 8 কত? 14, 14 আর 10 কত? 24। সাদা না হওয়ার বলছে, অর্থাৎ সাদা ছাড়া বল আছে কয়টা? দেখো এটা কিন্তু বাদ, তাহলে 6 আর 10 কত? 16 হবে হচ্ছে উপরে। যদি সাদা বলতো তাহলে 8 দিতাম, সাদা ছাড়া চাচ্ছে, তাহলে 2/3 হবে আমাদের আনসার। ইংরেজিতে লিখলাম আর কি। যদি সাদা চাইতো তাহলে হয়তো কত? 8/24। সেক্ষেত্রে আনসার হইতো 1/3। ঠিক আছে, বিষয়টা তোমরা বুঝতে পেরেছো আশা করি আমি।
আচ্ছা, 2 নম্বর অঙ্কটা দেখো। 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা দুইটি অর্থাৎ এই দুটো সংখ্যা কাউন্ট করতে হবে। সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাবনা কত? আমাকে আগে জানতে হবে 1 থেকে 15 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, তাহলে প্রবাবিলিটি কত হবে? 15 হবে নিচে। আর 1 থেকে 15 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে আমরা দেখি, এখানে 2, 3, 5, 7, 11 এবং 13। এই তো, তার মানে 6টা মৌলিক সংখ্যা, তাহলে 6 আমরা উপরে দিব। এটা যদি কাটাকাটি করি 2/5 হবে আমাদের আনসার, অর্থাৎ 2/5 হবে আনসার। হ্যাঁ, ফারহানা ইবাদ এবং জাহিদুল ইসলাম রিয়া, তোমাদের কমেন্ট সঠিক হয়েছে উত্তর। 3 নম্বর অঙ্কে দেখো, দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে দুইটিতে টেল আসার সম্ভাবনা কত? দুইটিতে টেল আসার সম্ভাবনা বলতে তারা বোঝাচ্ছে, ধরো দুইটা মুদ্রা অর্থাৎ 2-এর উপরে স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার দিতে হবে। অর্থাৎ আমার নমুনা ক্ষেত্র কত এখানে? 4, 2 দুগুণী 4, কারণ 2কে 2বার গুণ করতে হবে। একবার টেল আসার সম্ভাবনা হচ্ছে 1। এর কারণ হচ্ছে দেখো, ধরো দুইটা নিক্ষেপ করলাম, আমরা জানি মুদ্রার এপিটোপিট হচ্ছে হেড আর একটাকে বলা হয় টেল, তাহলে একবার হেড পড়লো একবার টেল পড়লো। ধরো একবার টেল পড়লো একবার হেড পড়লো, দুইবারই হেড পড়লো অথবা দুইবারই টেল পড়লো, এর বাইরে কিন্তু আর কোনো ঘটনা নাই। এই যে মোট 4টা ঘটনা, এই যে মোট 4, এই যে 4, তাহলে নিচে দিবা হচ্ছে 4, দুইবারই টেল অথবা দুইবারই হেড পড়ার সম্ভাবনা হচ্ছে 1। যদি এইটা চাইতো তাও 1, এটা এখানে এই যেটা আছে দুইবারই টেল, ঠিক আছে, তাহলে আনসার হবে 1/4। দুইটিতে টেল আসার সম্ভাবনা হচ্ছে একবার, এটা ফারহানাবাদ ভুল হয়েছে, 1/4 হবে আমাদের আনসার। এটা দেখো, 52টি টাসের একটি প্যাকেট হতে একটি টাস তোলা হলো, টাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? আমরা জানি একটি টাসের প্যাকেটে টাস থাকে হচ্ছে, মনে রাখবা তোমরা সবসময় 52টি। এর মধ্যে আমি এখানে লিখে দিচ্ছি, যারা টাস বুঝো না, রাজা, রানী, টেক্কা আর হচ্ছে গোলাম বা বিবি বলা হয় আর কি, এগুলা থাকবে তোমার 4টা করে, এই জিনিসটা মনে রাখবা। আর হরতন, রুইটন, স্কার্টন বা চিরা বলি আমরা, এগুলা থাকবে হচ্ছে 13টা করে। তাহলে এইগুলা যদি সম্ভাবনা চাই তাহলে 13 লিখে নিচে 52 দিতে হবে, আর এইগুলোর সম্ভাবনা চাইলে 4 লিখে নিচে 52 দিতে হবে। তাহলে এখানে চাচ্ছে কি টেক্কা, তাহলে টেক্কা আছে 4টা আর মোট টাস হচ্ছে 52টা, তাহলে এটা নিচে দিয়ে দাও। এখন কাটাকাটি করো, তাহলে আনসার হবে 1/13। এটাই হচ্ছে আমাদের আনসার। মুখস্থ করতে হবে, এখানে যে জিনিসগুলো লিখে দিয়েছি মুখস্থ করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবা, লাল টাস হচ্ছে 26টা আর কালো টাস হচ্ছে 26টা, এছাড়া আর কিছু লাগবে না। ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। দেখো, প্রশ্ন হচ্ছে একটি সাধারণ বর্ষে 53টি রবিবার থাকার সম্ভাবনা কত? আমরা জানি এক বছর সমান হচ্ছে 52 সপ্তাহ, তার মানে একটি বছরে 52 সপ্তাহ যদি হয়, 52 × 7, দেখো 364, কিন্তু আমরা জানি এক বছর সমান 365 দিন, তাহলে একটা দিন কিন্তু এক্সট্রা। তার মানে এই যে 7 বারের যে কোনো একটা দিন কিন্তু এক্সট্রা, অর্থাৎ 365তম। আমরা জানি একটি বছর যেই দিনে শুরু হয় সেই দিনই কিন্তু শেষ হয়, এখানেও একটা জিনিস মনে রাখবো, অর্থাৎ শনিবারে শুরু হলে শনিবার দিয়ে শেষ হয়, তার মানে ওই বছরই শনিবারটা কি হবে তোমার একদিন বেশি হবে, অর্থাৎ 53টা হবে। তো এইরকম করার সহজ বুদ্ধি হচ্ছে, একটি সাধারণ বর্ষে 365 দিন, এবং আমরা জানি 364 দিন সেম, তাহলে ওই যে 7 বারের মধ্যে যে আমার যে 7 দিন, ওর মধ্যে যে কোনো একদিন কিন্তু আমার ব্যতিক্রম হতে পারে। তার মানে আহ, এক সপ্তাহ সমান কয় দিন? এক সপ্তাহ সমান 7 দিন, এই 7 দিন দিতে হবে নিচে। আর যে কোনো একদিন হওয়ার, এই যে অতিরিক্ত একদিন, এই একদিন হওয়ার সম্ভাবনা হচ্ছে যে কোনো একটা বার, উত্তর হবে 1/7। আরেকবার বলবো আমি, তোমরা একটু মিলিয়ে নাও। এখানে 52 বা 365 এগুলোর কোনো কাজ নেই।
দেখো আমাকে প্রশ্ন করেছে একটি সাধারণ বর্ষে 53টি রবিবার থাকার সম্ভাবনা কত। তা আমরা জানি এক সপ্তাহ সমান কয় দিন, 7 দিন। এটা হবে নিচে মানে 7 রকমের বার আমার কাছে আছে, এর মধ্যে রবিবার হচ্ছে এক রকমের, অর্থাৎ রবিবার হওয়ার সম্ভাবনা হবে 1/7। আরেকবার বলতেছি, জাস্ট সিম্পলি দেখো 7 নিচে দিবা, এক সপ্তাহ সমান 7 দিনে যে 7 রকমের বার, এর মধ্যে রবিবার এক রকমের বার, এর জন্য এক হবে উপরে। আর অথবা এখান থেকে মনে রাখতে পারো 365 আর 300, এখানে একদিন ডিফারেন্স, এক উপরে দিবা, সপ্তাহে 7 দিন নিচে দিবা। সেম এই অঙ্কটা একই নিয়মের হবে। একটি অধিবর্ষে 53টি রবিবার, অধিবর্ষ তার মানে আমরা জানি 52 সপ্তাহ সমান 364 দিন, কিন্তু অধিবর্ষ মানে লিপ ইয়ার, লিপ ইয়ারের দিন হয় 366, এখানে অতিরিক্ত কয়দিন আছে, 2 দিন, আর সপ্তাহে 7 দিন হবে নিচে, উত্তর হবে 2/7। সম্ভাবনার আরো কিছু অঙ্ক তোমরা তোমাদের মতো করে করে নিবে বিভিন্ন বই থেকে, শীটটা ভালো মতো শেষ করবে, তাও হবে। হ্যাঁ, 2/7 হয়েছে। এবার আমরা ত্রিকোণমিতির কিছু জিনিস শিখবো। ত্রিকোণমিতি তোমরা অথবা তোমাদের কিন্তু আমি ত্রিকোণমিতির সূত্রগুলো পড়ে রাখতে বলছিলাম। তার মধ্যে বেসিক কিছু সূত্র, তোমরা সূত্রগুলো না পারলে কিন্তু অঙ্ক পারবা না। তো আমি এখানে জাস্ট বাহুর পরিমাপ বলে একটু মনে করাই দিচ্ছি। সাইন সমান আমরা কি জানি, লম্ব ভাগ অতিভুজ। তোমরা যারা ভুলে গেছো একটু খাতা দেখে লিখে নাও। তাহলে কস সমান আমরা কি জানি, ভূমি ভাগ অতিভুজ। খুবই ইম্পর্টেন্ট, এগুলো এই পরীক্ষায় আসে। আর আমরা টেন সমান কি জানি, লম্ব ভাগ ভূমি। এখন সাইনের উল্টাকে কি বলা হয়, সাইনের উল্টাকে বলা হয় কসেক, অর্থাৎ কসেক সমান কি হবে, অতিভুজ ভাগ লম্ব, আর কসের উল্টা হবে সেক। সেক সমান আমরা বলতে পারি অতিভুজ ভাগ ভূমি। আর এইদিকে আমরা কর সমান বলতে পারি তাহলে ভূমি ভাগ লম্ব। একটু সবাই একটু রিভিশন করো যে জিনিসগুলো আমি লিখলাম। হ্যাঁ, একবার একটু তোমরা তোমাদের খাতা একটু লিখে নাও সাথে সাথে। এখন পরীক্ষায় প্রশ্ন আসে কিভাবে, ধরো সাইনের মানটা দেওয়া থাকবে, ধরো সাইন সমান দেওয়া আছে তোমার ধরো 5/13, তাহলে বলো তো ভূমি সমান কস সমান কত হবে। আচ্ছা, সবগুলো ঠিক আছে আমার লেখা, একটু তোমরা মিলিয়ে নাও, দেখো ঠিক আছে কিনা। দেখো আমি সাইনের মান দিয়ে দিছি, তোমরা এখন কস, টেন, কসেক এবং সেক কটের মান লেখার চেষ্টা করো। সবগুলো লেখার চেষ্টা করো সবাই। আচ্ছা, এখানে হচ্ছে কি, আমরা একটা ত্রিকোণ অনুপাত শিখেছিলাম এরকম যে 5:12:13, অর্থাৎ লম্ব যদি তোমার 5 হয় তাহলে ভূমি হবে কত, আর অতিভুজ হবে 13, এটা হচ্ছে লম্ব।
এরকম একটা মান, এরকম আরো কিছু মান কিন্তু তোমাদের লিখে দিয়েছিলাম। যেমন ধরো ছিল 3 4 5, আবার ধরো ছিল এরকম 5 12 13, এরপর এরকম আর ছিল 7 24 25, আবার ছিল মনে করো 8 15 17, মনে আছে কিনা তোমাদের 9 40 41, এরকম কিছু অনুপাত তোমাদের আমি লিখে দিয়েছিলাম। আরেকটা ছিল কত 6 8 10। এগুলা মানে লম্ব ভূমি অতিভুজ, এরকম করে পরীক্ষা কিন্তু মানগুলো মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? এগুলা থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে। এটা আমি আগেরও একটা লেকচারে লিখে দিয়েছিলাম তোমাদের, যখন আমরা জ্যামিতি করেছিলাম। এইখানে একটু লিখে দিলাম। এই অনুপাতগুলোর মধ্যে তোমার এই মানগুলো বসালে অঙ্কগুলো তুমি তাড়াতাড়ি সমাধান করতে হবে। এছাড়া যদি এই অনুপাতের মধ্যে কমন না পড়ে, তাহলে কিন্তু পিথাগোরাসের সূত্র দিয়ে তুমি মান বের করে নিতে হবে। তার মানে সাইন সমান লম্ব ভাগ, লম্ব বলতে 5 আর অতিভুজ বলতে বোঝাচ্ছে 13। তাহলে ভূমি কত হবে 12, অতিভুজ 13। লম্ব কত, তাহলে লম্ব 5, ভূমি হচ্ছে 12, তাহলে এটা কত হবে 12/5। তাহলে এটার মান কত হবে, যে এটা উল্টায় যাবে 13/12, আর এটা হবে কত 13/5। এই মানগুলো কিন্তু পরীক্ষা এভাবে প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা দিয়ে বাকিগুলো কিন্তু তোমাকে প্রশ্নে চাইতে পারে, ঠিক আছে? এই মানগুলো তোমরা মুখস্থ করবা। আর এই যে বিশেষ করে অনুপাতের মানগুলো মনে রাখবা, যে অনুপাতগুলো আমি লিখে দিয়েছি এটা একটু মনে রাখতে হবে তোমাদের। এর মধ্যে কমন পড়ে, যদি কমন না পড়ে তাহলে তো আমরা সূত্র জানি। আচ্ছা, এছাড়া আরো কিছু সূত্র ছিল, যেমন এরকম ছিল, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। দেখো এই সূত্রকে আমরা চাইলে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা সমান সমান আমি লিখতে পারি √। আবার তুমি খেয়াল করে দেখো, দেখো এই একটা সূত্র দিয়ে আমি 4টা তৈরি করলাম, দুইটা বানালাম। আবার দেখো আমি যদি কস কে পাশে রেখে দিই, তাহলে 1 মাইনাস, আবার আমি যদি লিখি কস থিটা, দেখো আমি চাইলে একটা সূত্র দিয়ে আরো দুইটা সূত্র, দুই 4টা সূত্র তৈরি করতে পারলাম। এরকম করে তোমরা কিন্তু এই যে আরো যে তোমাদের সূত্র আছে, যে এরকম ছিল যে সেকের সূত্রটা মনে করে নিই। এরকম একটা সূত্র ছিল sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার ইকুয়াল 1। আবার cosec স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল, এগুলাকে তুমি চাইলে এরকম করে আরো 4টা সূত্র বানাতে পারবা। তার মানে এখান থেকে কিন্তু 15টা সূত্র বানানো পসিবল। এগুলো খাতায় একটু লিখে নিবা। দেখো এইটাকে যেমন 4টা তৈরি করছি √ওভার সহ, এটাকে এরকম 4টা বানানো যাবে, এটাকেও 4টা বানানো যাবে। এখানে হচ্ছে 15টা সূত্র। এছাড়া বাহুর পরিমাপের আরো কিছু সূত্র আছে, সবগুলো সূত্র বাসায় খুব মনোযোগ দিয়ে তোমরা নোট করবা, ঠিক আছে? যেমন এই যে এইখান থেকে কিন্তু এই যে যেমন এইটা আর এটা যদি আমি ক্রস গুণ করি, তার মানে এই সাইন আর কসেক যদি তুমি গুণ করো তাহলে 1 হবে, কিন্তু কস আর সেক গুণ করলে 1 হবে, আবার টেন আর কট যোগ করলে কিন্তু 1 হবে। এই জিনিসগুলো একটু মনে রাখো তোমরা, এগুলো কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা, এবার তোমরা এই অঙ্কের মানগুলো একটু বসানোর চেষ্টা করো তো। দেখো এখানে কিন্তু আগের মতো না, এখানে সাইন সমান, দেখো এখানে সাইন সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব দেওয়া আছে কত 3, অতিভুজ হচ্ছে 5। তাহলে ভূমি কত হবে বলো তো? এখানে অনেকে ভাবতেছে ভূমি 4 হবে। ভূমি কিন্তু, হ্যাঁ ভূমি হবে কত, তাহলে ভূমি হবে হচ্ছে 4। এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে সবগুলো আনসার পেয়ে যাব। তাহলে কত সমান আমি কি করতে পারি 4/5। টেন সমান কি করতে পারি, টেন সমান আমরা জানি লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব হবে কত 3, ভূমি হবে কত 4, এটা হবে কত 4/3। আর সেক সমান আমরা কি বলতে পারি, সেক হচ্ছে আসলে কসের উল্টা, তার মানে অতিভুজ ভাগ সেকের মান হচ্ছে, তোমরা সবগুলা মান বসানোর চেষ্টা করো কমেন্টে। হচ্ছে 4, আর কসেক সমান আমরা বলতে পারি 5/3। এই হচ্ছে সবগুলোর মান ওভারঅল। হ্যাঁ ফারহান, এবার 4 হবে, কারণ 3 4 5 আমাদের একটি অনুপাত আছে। হ্যাঁ, এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। জিনিসটা একটু ভালো করে বাসায় আবার রিভিশন করবে তোমরা, অন্যান্য কঠিন কঠিন মান নিজেরা বসায় নিজেরাই বের করার চেষ্টা করবা।
ওকে, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে একটা তোমাদের যে একটা টেবিল দেওয়া ছিল 19 এর বইতে, ত্রিকোণমিতির যে অনুপাতের মানগুলো, ওইটাও কিন্তু শিখতে হবে সবার। ওইখান থেকে দেখো, ওই জিনিসটা আমরা সংক্ষেপে এভাবে পড়তে পারি: 1 2 0 1 2 3 4। এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, করে যদি রুট ওভার করি, তাহলে কিন্তু আমরা সাইনের এটা কি পাবো? সাইন 30 ডিগ্রি মান পাবো। এটা পাবো কি? সাইন 45 ডিগ্রি মান। সরি, এটা হচ্ছে 0 ডিগ্রি মান পাবো। এটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। এটা পাবো আমরা 90 ডিগ্রি মান। সাইন, এটা কিসের পাবো আমরা? সাইনের মান পাবো। এখন তুমি যদি এই মানগুলোকে আমরা ভাগ করে বসাই, যেমন 0-কে 4 দিয়ে ভাগ করলে 0 হয়, 0-কে রুট ওভার করলে কিন্তু 0, 1-কে 4 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 1 এবং 4-কে রুট ওভার করলে হয় হাফ, 2-কে 4 দিয়ে ভাগ করলে হাফ হয়, হাফকে রুট ওভার করলে হবে 1/√2, এটাকে রুট ওভার করলে হবে √3, কিন্তু এই 4-কে রুট ওভার করা যাবে, তার এখানে হবে 2, আর এটা ভাগ করলে হবে 1, 1-কে রুট ওভার করলে 1ই হবে। তাহলে দেখো আমি কিন্তু সাইনের মানগুলো সহজেই বের করতে পারলাম। তো তোমরা সাইনকে যদি উল্টায় দাও, কস পেয়ে যাবা। আবার এইটাকে যদি রিভার্স করো, তাহলে নিচের দিক থেকে কস সেকের মান চলে আসবে, উপরে সেকের মান চলে আসবে। আর টেনের মান তো আমরা জানি, 0 ডিগ্রি মান 0, 10 30 ডিগ্রি মান 1/√3, 45 ডিগ্রি মান হচ্ছে 1, আর 60 মান হচ্ছে √3, সেটা অসংজ্ঞায়িত। এটাকে উল্টাই দিলে আবার আমরা কট পেয়ে যাব। এই ছকটা সবাই খুব ভালো করে বাসায় শিখবা, ঠিক আছে? তাহলে এটার আনসার হচ্ছে আমাদের হাফ। খুব ইম্পর্টেন্ট একটি ছক, বাসায় খুব ভালো করে এই যে আমি যে 3 পেজ সূত্রের কথা বললাম, কমপক্ষে 10 বার খাতায় লিখবা, তাহলে কিন্তু পরীক্ষা মার্কস পাবা, কারণ এখান থেকে 2-3 মার্কস কিন্তু কমন চলেও আসতে পারে। এইগুলাই আসবে, এই সূত্র মতো এগুলাই দিবে পরীক্ষা, এক্সট্রা কিছু দেয় না। আচ্ছা, আমরা এখন কটের সূত্রটা এটা শিখি। এখানে কট দেওয়া আছে √3, তাহলে কসেক এর মান বের করতে হবে। আমরা জানি কসেকের সূত্র কি ছিল, কসেক মাইনাস কট স্কোয়ার ইকুয়াল কি ছিল? 1। তার মানে cosec স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা। গ্রুপে শীট দেখবা, 19 এর বই থেকেও দেখবা, যত বেশি জানতে পারো তত বেশি ভালো। ফারহান ইবাদ 19 এর বই থেকে পড়ার চেষ্টা করবা। 1 প্লাস কটের মান হচ্ছে এখানে কত? √3 স্কোয়ার, সমান সমান 4। তার মানে এই অঙ্কের আনসার হচ্ছে আমাদের 4। সূত্রগুলা পারতে হবে, সূত্র পারলেই ত্রিকোণমিতি পারা যাবে, না হলে কিন্তু পারা যাবে না। ওকে, আমরা পরবর্তী কন্টেন্টে চলে যাচ্ছি। 10, অর্থাৎ 10 45 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি 10 30 এটার মান বের করতে হবে। তাহলে 10 45 ডিগ্রির মান আমি সরাসরি মান লিখি। 10 45 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন স্কোয়ার অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান কত তোমাদের মনে আছে কি না? √3/2, এখানে কি হবে? স্কোয়ার হবে। 10 হচ্ছে কত? 1/3, আর 10 60 ডিগ্রি হচ্ছে √3। তাহলে এটা কাটি, এখানে থাকে দেখো এই 1 এর তো কোনো দাম নাই, 3 3 করলে 3, আর 2 দুগুণ এখানে হয় 4, তার মানে 3/4 হবে আনসার, 10 নাম্বারটা।
ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত? মিনারটির উচ্চতা, এটা শর্টকাট সূত্র হচ্ছে, যদি উচ্চতা বের করতে বলে মনে রাখবা, যদি প্রশ্নে 30 ডিগ্রি থাকে অর্থাৎ 30 ডিগ্রি যদি থাকে তাহলে আহ সূত্রটা হবে পাদবিন্দু হতে দূরত্ব ভাগ হচ্ছে √3, ভাগ হচ্ছে √3। তার মানে পাদবিন্দু হতে দূরত্ব কত দেওয়া আছে? 20। আর এটাকে যদি আমরা √3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর পেয়ে যাবো, অর্থাৎ 20√3 হবে আমাদের আনসার। মনে রাখবা, অনেক সময় কিন্তু এইটা দিয়ে দিয়ে এইটা চাইতে পারে, খেয়াল রাখবা। 30 ডিগ্রি আর এইভাবে সাজাবা। মিনারটির উচ্চতা চাইলে কিন্তু এইটার মান বের করতে হয়, অনেক সময় এটা মান দিয়ে দেয় প্রশ্নে, তখন এখানে মান বসাবা, এটা বের করবা, তাহলে আড়াআড়ি গুণ করবা, সেক্ষেত্রে মানটা উল্টা হবে। আর নর্মালি উচ্চতা বের করতে বললে পাদবিন্দু হতে দূরত্ব যদি প্রশ্নে দেওয়া থাকে এটা, তাহলে তুমি √3 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর যদি 60 ডিগ্রি থাকে প্রশ্নে এই, তাহলে উচ্চতা বের করার নিয়মটা হচ্ছে এই পাদবিন্দু হতে দূরত্ব অর্থাৎ দূরত্বকে বা ভূমিটাকে গুণ করতে হবে √3 দিয়ে। মানে যখন 30 ডিগ্রি থাকবে তখন √3 দ্বারা ভাগ করবা দূরত্ব বা পাদবিন্দু দূরত্ব বা ভূমিটাকে। আর উচ্চতা বের করার জন্য যদি 60 ডিগ্রি থাকে, উচ্চতা বের করার জন্য দূরত্বটাকে √3 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী, দেখো তো এটার আনসার তাহলে কি হবে। একটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। একটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ উচ্চতা বের করতে হবে, প্রশ্নে তোমার 60 ডিগ্রি দিচ্ছে আর কি, 60 ডিগ্রি। তার মানে এই যে দূরত্ব যেটা আছে দূরবর্তী স্থান, এটাকে গুণ করতে হবে √3 দিয়ে। 30 ডিগ্রি হলে ভাগ, 60 ডিগ্রি হলে গুণ, তাহলে 10 ইন্টু √3। তোমাদের আমি বলেছিলাম √3 মানটা সবসময় মুখস্থ রাখবা। √3 মান হচ্ছে 1.732, তার মানে আনসার হবে 17.32। ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এরকম দেখো, একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? এরকম যদি খুঁটিটা উঁচুতে ভেঙে যায় অর্থাৎ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে সেটাকে 3 দ্বারা ভাগ করতে হয়। অর্থাৎ খুঁটির খুঁটির দৈর্ঘ্যটাকে 3 দিয়ে ভাগ করলে তুমি উত্তর পেয়ে যাবে, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। 30 যদি থাকে আর এই যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, তাহলে এই নিয়মে করবা, যেটা মান থাকবে 3/1 আনসার হবে সব সময়। এখানে 45 60 থাকলে করতে পারবা না, এটা অনেক বড় হয়ে যাবে, ওই অঙ্ক আনসার করার কোনো প্রয়োজন নেই। নর্মালি এখন আসে নাই, 30 ডিগ্রি আসছিল একবার, তুমি জাস্ট কি করবা, যে মানটা দেওয়া থাকবে 3 দিয়ে ভাগ করে দিবা, তাহলে আনসার চলে আসবে। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি 14 নম্বর অঙ্কে। দেখো, একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চে দেওয়ালকে স্পর্শ করে, মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত? এরকম প্রশ্ন পরীক্ষা আসা মানে, দেখো একটি 50 মিটার লম্বা মই, এটা হচ্ছে মই, আর মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার দেওয়ালকে, তার মানে এটা হচ্ছে 40, এখানে স্পর্শ করলো, এটা হচ্ছে মই। এখন এই যে দূরত্ব এটা জানতে চাচ্ছে, দেখো এটা আমরা জানি পিথাগোরাসের নিয়ম অনুযায়ী এটা যদি 3 হয় তাহলে এটা 4, এটা 5, তাহলে একটা শূন্য এক্সট্রা আছে, তাহলে সব জায়গায় করে শূন্য দিয়ে দাও। তার মানে এই যে মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত মিটার, অর্থাৎ এইখান থেকে এখানে দূরত্ব হবে 30 মিটার।
হ্যাঁ, মানে যেই মানই থাক তুমি এই ধরনের অঙ্ক পিথাগোরাসের নিয়মে করতে পারবা। যেমন আরেকটা অঙ্ক খেয়াল করে দেখো, একটি 40 ফুট বাড়ি একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেওয়াল হতে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? তার মানে এইটা একটা লম্বা বাড়ি 40 ফিট, এইখান থেকে 9 ফিট দূরে আছে। আমরা একটা সূত্র শিখেছিলাম এরকম, 9 40 41, সেই নিয়ম অনুযায়ী এটা হবে কত? 41। তার মানে মইটি কত ফুট? এই মইটা হবে তাহলে 41 ফুট। অথবা তুমি যদি পিথাগোরাসের নিয়মে করো তাহলে এই দুইটাকে বর্গ করে রুট ওভার করলে আমি এই মানটা পাবো। যেমন ধরো 40কে যদি বর্গ করি হবে 1600, আর এই 9কে যদি বর্গ করি হবে 81। তার মানে কত হবে? 1600, হ্যাঁ আরেকবার বলতেছি, 1681, এটাকে রুট ওভার করলে আনসার হবে 41। জাস্ট দেখো সিম্পলি তুমি যদি মানটা বসায় নাও অঙ্ক চলে আসবে। 14 15 সেম একই নিয়মে অঙ্ক। 14 নাম্বারটাও দেখো এইভাবেই করছি আমরা, 30 40 50, আর কিছু না। 3 4 5কে একটা করে 10 গুণ করে দিছি। আর এখানে হচ্ছে 9 40 41, অন্য পার্টটা মুখস্থ থাকলে তুমি সহজে আনসারটা বের করতে পারবা। ওকে, আমরা এখন একটু পরিসংখ্যান করব। পরিসংখ্যানের তিনটা জিনিস পরীক্ষায় আসে, একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যমা, আর একটা হচ্ছে কি প্রচুরক। তোমরা জানো গড় হচ্ছে কি সবগুলোকে যোগ করে যেই কয়টা সংখ্যা তত দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাই। এছাড়া ধারাবাহিক সংখ্যার গড় বের করার সূত্র বলেছিলাম যে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। যেমন ধরো 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? আমরা বলছিলাম প্রথমে 1 প্লাস 99 ডিভাইডেড বাই 2, অর্থাৎ উত্তর হবে 100 ভাগ 2 মানে 50। ধারাবাহিক সংখ্যার গড় বের করার সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ হচ্ছে 2। মধ্যমা হচ্ছে ছোট থেকে বড় সাজায়, যেটা মাঝখানে থাকবে সেটাই হচ্ছে মধ্যমা। আর প্রচুরক হচ্ছে যেটা সব থেকে বেশি বার থাকে, সেটাকে আমরা প্রচুরক বলি। এবার 16 নম্বরটা দেখো, নিম্নে প্রদত্ত সংখ্যাগুলোর গড় মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তাহলে গড় মধ্যক ও প্রচুরক নির্ণয় করার জন্য এই সবগুলো সংখ্যাকে যোগ করলে আমরা পাবো কি? গড়। আর ছোট থেকে বড় সাজালে আমরা পাবো কি? মধ্যমা। আর সব থেকে বেশি বার যেটা আছে সেটাকে আমরা বলি প্রচুরক। তো তোমরা একটু দেখো তো কি আনসার হতে পারে। দেখো আমি যদি এটাকে ছোট থেকে বড় সাজাই আগে, কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে সব থেকে বেশি বার 12 আছে, বোঝা যাচ্ছে 12 হবে প্রচুরক। আর আমরা যদি সাজাই তাহলে 12 12 12, কয়টা আছে? 1 2 3টা আছে। 12-র পরে তোমাকে লিখতে হবে কত? 17, তারপর আছে কত? 19, তারপর কত? 20 24 25, 20 24 25, 1 2 3 4 5 6 7 8। এরপরে বাকি থাকলো কত? মোটামুটি সবই তো লিখেছি। ও সরি, 22 রয়ে গেছে মাঝখানে, তাহলে এখানে 22টা লিখে দেই। আর এরপর হচ্ছে কত এখানে? 30। 1 2 3 4 5 6 7 8 9। 30-এর আগে কি কোনো সংখ্যা আছে? ও 27। আর হচ্ছে 30। দেখো এই হচ্ছে আমি ছোট থেকে বড় সাজাই নিলাম। এখানে মাঝখানে কোনটা হবে? দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ 6 নাম্বারটা আমার মাঝখানে হবে, অর্থাৎ 20 হবে আমার মধ্যমা। এখানে 12। আর গড় হচ্ছে সবগুলাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, সবগুলাকে যোগ করলে 220 হবে। এটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি আনসার হবে 20। তার মানে আনসার হবে 20 20 12, এটা হবে আমাদের আনসার। তোমরা তারপর একটু মিলিয়ে নাও। ওকে, আমরা এখন চলে যাচ্ছি সিরিজ। এবার আমরা একটা ধারা শিখবো। যেমন ধরো ধারার একটা সিকোয়েন্স আমি বলি,
এরকম হইতে পারে ধারা 3, 9, 27, 81। ধরো পরবর্তী সংখ্যাটি কি, এরকম পরীক্ষায় কিন্তু অনেক ধারার প্রশ্ন আসে। আবার ধরো এরকম প্রশ্ন আসতে পারে 2, 3, 5, 8, 13, 21, এর পরবর্তী পদটি কি হবে। আবার ধরো ধারা এরকম প্রশ্ন আছে, একাধিক ধারা আমরা যদি বলি, যেমন ধরো 5, আবার ধরো এটা 5, এটা দিলাম 6, এটা দিলাম 4, এটা দিলাম 7, এটা দিলাম 3, এর পরবর্তী সংখ্যাটি কি। এগুলাকে আসলে ধারা বলে। ধারার আসলে অনেক নিয়ম আছে, একটা নির্দিষ্ট নিয়ম দিয়ে কিন্তু আমরা ধারার অঙ্কগুলো সমাধান করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অনেক অঙ্ক প্র্যাকটিস করার পরে একটা সময় গিয়ে তোমরা এই অঙ্কগুলো ভালো মতো পারবা। সেক্ষেত্রে তোমার বইতে যে অঙ্কগুলো দেওয়া আছে বেশি বেশি, সেগুলো আসলে প্র্যাকটিস করতে হয়। আমরা এখানে কিছু অঙ্ক আছে করি। যেমন ধরো এটা এটা বেসিক্যালি 3 দ্বারা গুণ করা হয়েছে। 3 তিরিকা 9, 3 9 27, 3 27 81, 81 কে 3 দিয়ে গুণ করলে 243 হয়। আবার ধরো আমরা যদি এইটা হিসাব করি, এটাকে বলা হয় ফিবোনাক্কি ধারা, অর্থাৎ প্রথম দুই পদের যোগফল পরবর্তী পদ। অর্থাৎ 2 আর 3 কত, 5, 5 আর 8, 3, 3 আর 5 কত 8, 5 আর 8 কত 13, 8 আর 13 কত 21, 21 আর 13 কত হয় 34। তারপরে যদি বের করতে বলতো 55, এরকম করে পর্যায়ক্রমে হইতো। আবার এই ধারাটা দেখো, এই ধারাটা কিন্তু এই যে এইটার সাথে এইটার সম্পর্ক এইখানে হবে, আর এটার সাথে এইটার সম্পর্ক এখানে হচ্ছে 1 করে যোগ, আর এখানে আবার খেয়াল করে দেখো 1 করে বিয়োগ করা হয়েছে। তার মানে এই সাথে সাথে 1 যোগ করলে হবে 8, এইটা হবে আমাদের আনসার। এই হচ্ছে ওভারঅল, মানে এরকম ধারার আসলে অনেক নিয়ম আছে, তোমরা একটু 3টা ধারা একটু খেয়াল করো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো এই 3টা ধারা। আচ্ছা এবার বলো তো, এরকম সমান্তর ধারা অঙ্ক তোমরা পরীক্ষায় করেছিলে না? সমান্তর ধারা 9 10 এ থাকতে, 9 10 এ থাকতে কিন্তু সমান্তর ধারাটা তোমরা করেছিলে। এটা ইম্পর্টেন্ট, বিশেষ করে 9 10 এর বই থেকে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই ধারার চ্যাপ্টারটা অবশ্যই 9 10 এর বই থেকে তোমরা প্র্যাকটিস করবা। তাহলে 15তম পদ, আমাদের সূত্র ছিল যে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এরকম একটা সূত্র ছিল আমাদের। তার মানে 15তম পদ আমাকে বের করতে হবে। তাহলে a এর মান কত, প্রথম পদ হচ্ছে 1, n এর মান হচ্ছে এখানে 15, আর ডি মানে পার্থক্য, এক পদ থেকে আরেক পদের পার্থক্য। এখানে এক পদ থেকে আরেক পদের পার্থক্য কিন্তু আছে 4 করে। তার মানে 1 প্লাস এটা কত হবে, 15 থেকে একবার দিলে 14 গুণ হচ্ছে 4। তার মানে 1 প্লাস এই 4 14 হয় তোমার হচ্ছে 56 সম্ভবত। তাহলে উত্তর হবে আমার 57, অর্থাৎ 57 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। 4 10 40, হ্যাঁ ঠিক আছে। দেখো তো ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে পরবর্তী একটি ধারা আমরা করি। এখানে দেখো বলছে 5, 8, 11, 14 ধারার কোন পদ 302। তাহলে এখানে 5 হচ্ছে প্রথম পদ, 5 থেকে 8, 8 থেকে 11, 3 করে বাড়ছে, 3 হচ্ছে তার ডিফারেন্স, আর 302 হচ্ছে কোন পদ, অর্থাৎ n এর মান এখানে বের করতে হবে। তাহলে আমরা আবার লিখি সূত্রটা, n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এখানে এই n তম পদের মান দেওয়া আছে 302, আর a হবে কত আমার 5, আর এই n কিন্তু বের করতে হবে তোমার, এটা এবার প্রশ্ন করছে তারা। আর পার্থক্য হবে 3 করে, তাহলে 302 যোগ 5 প্লাস 3n মাইনাস 3। তাহলে এই 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, এই 2টা আমরা এই পাশে এনে মাইনাস করে দিই। তাহলে 3n, তাহলে 3n সমান 300। তার মানে n সমান কত হবে, তাহলে আমি এখন বলতে পারি n সমান 300 ডিভাইডেড বাই 3 সমান সমান 100 হচ্ছে আমাদের আনসার। খুবই সহজ অঙ্ক, তোমরা কয়েকবার দেখলেই কিন্তু পারবা। হ্যাঁ অলরেডি একজন কমেন্ট করেছো, ধন্যবাদ। খুবই সহজ, এগুলো কিন্তু তেমন কঠিন অঙ্ক না। তোমরা যারা একটু কম পারো তারা এই ক্লাসটা কমপক্ষে 10 থেকে 12 বার দেখবা, তাহলে ক্লাসটা বুঝতে সহজ হবে।
আচ্ছা, আমরা চলে যাচ্ছি 19 নম্বর অঙ্কে। আমাদের বলো তো এইটা কত হবে, এটা কিন্তু তোমাদের পারা উচিত। খুবই সহজ। ভর্তি পরীক্ষা যখন হবে জানতে পারবা, 1 মাস সময় হাতে রেখে প্রস্তুতি গ্রহণ করো। এত টাইম ধরে প্রস্তুতি না নিয়ে মনে করো মার্চের শুরুতেই ভর্তি পরীক্ষা হবে বা মার্চের শেষে মাঝামাঝিতে ভর্তি পরীক্ষা হবে, এইভাবে নিজের প্রস্তুতি নাও। আর এখানে দেখো, প্রথমটা হচ্ছে 1-এর বর্গ অর্থাৎ 1, পরেরটা হচ্ছে 3-এর বর্গ 9, তারপরটা হচ্ছে 5-এর বর্গ 25, তারপরটা হচ্ছে 7-এর বর্গ 49, তারপরটা হচ্ছে 9-এর বর্গ, মানে বিজোড় সংখ্যার বর্গ। এই ধারাটা হচ্ছে বিজোড় সংখ্যার বর্গ, তাহলে কত হবে? 11-এর বর্গ, অর্থাৎ আনসার হবে 121। অর্থাৎ বিজোড় সংখ্যার বর্গ করলে আমরা উত্তরটা পেয়ে যাই। ওকে, আমরা এখন চলে যাচ্ছি আরেকটা ধারাতে, অর্থাৎ এটা দশমিক যুক্ত হলো সহজ। দেখো, এটা জাস্ট 4 দিয়ে গুণ করা হয়েছে 12, এটাকে 4 দিয়ে 48, তার মানে 0.03-কে 4 দিয়ে গুণ করলে হবে 0.12, এটাকে আবার 4 দিয়ে গুণ করলে হবে 0.48, এটাকে 4 দিয়ে গুণ করলে হবে 1.96। 4 দিয়ে, জাস্ট 4 দিয়ে গুণ করলাম আর কি। সরি, 92 হবে। 4 32, হ্যাঁ 92 হবে। এইটা হবে আমাদের আনসার। এটাই ছিল আমাদের আজকে সর্বশেষ অঙ্ক। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যারা পরে ক্লাস করবা তারা ক্লাসটা বারবার দেখে নিবা, দেখে নিয়ে নিজেরা করার চেষ্টা করবা। আজকে তাহলে আমাদের আনুষ্ঠানিক ক্লাস শেষ হয়ে গেল। আমি আরো 2 থেকে 3টা সলভ ক্লাস নিব, লেকচার 13, 14 থেকে 20 পর্যন্ত যে টপিকগুলো শিটগুলো আছে এইটার উপর আগামী সপ্তাহে। ধন্যবাদ সবাইকে। যেহেতু লাইভে কেউ উপস্থিতি খুবই কম ছিল, এই ক্লাসটি আমি ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।